সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য। 8 নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না, উপরের দিকের সেরা প্লেয়ার হতে চাই। ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো। না, একটা টিমের, এর আগেও আমি বলেছি, একটা টিমে যদি অলরাউন্ডার থাকে একটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ। আর যেহেতু সাকিব ভাই আমি দুজনই খেলছি, টিমের দুজনই ইম্পর্টেন্ট রোল প্লে করছে। সাকিব ভাই বোলিং করছে এবং ব্যাটিং করছে, আমিও ব্যাটিং করছি, বোলিং করছি। আপনি দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয়। দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট। আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না, সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য। বেসিকলি আপনি যেটা বললেন যে 8 নাম্বার ব্যাটসম্যান হতে চাই না, কারণ 8 নাম্বারে ব্যাটিং করা অনেক প্রেশার। কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশনে এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে, তারপরে 8 নাম্বারে আমার নামতে হয়। আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল্ট করেছে, তখন আমার প্রেশারে ব্যাটিং করতে হয়। বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে 8 নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না, উপরের দিকের সেরা প্লেয়ার হতে চাই। জিনিসটা আসলে এরকম ছিল। মিরাজ, গতকালকে রাতে ইন্ডিয়া তাদের টিমটা ঘোষণা করেছে 16 মেম্বার টিমটা সম্পর্কে আপনার অবজারভেশনটা একটু বলবেন, তারা কীরকম কম্পিটিশন হতে পারে, আপনারা কী ভাবছেন সব কিছু নিয়ে একটু লোকটা দিয়ে? হ্যাঁ, না দেখলাম যে গতকালকে ইন্ডিয়ার টিম ঘোষণা করেছে এবং অবশ্য প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। এবং আমি মনে করি যে যেহেতু আমরা রিসেন্টলি পাকিস্তানে ভালো করে এসেছি, বেশি গ্যাপ নেই ট্যুরের ভিতরে, বাট আশা করি যে আমরা যে পারফর্ম করছি, সবাই যে ফর্মে আছে, সবাই যদি এইভাবে খেলতে থাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট আশা করা যাবে। Who is the next? ভাই, Shan. পাকিস্তান সিরিজের সফলতার কথা বলছিলেন, আপনাদের ইন্ডিয়া সিরিজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? দেখেন যে টেস্ট ক্রিকেটে কিন্তু সবসময় চ্যালেঞ্জ, প্রত্যেকটা সেশন বলেন, প্রত্যেকটা বল বলেন, ওভার বলেন, সবটাই চ্যালেঞ্জ থাকে একটা ব্যাটারের জন্য, একটা বলারের জন্য। বাট ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা, অবশ্যই ইন্ডিয়া অনেক বড় টিম, ওদের বোলাররা অনেক ভালো এবং ব্যাটসম্যানরাও অনেক ভালো ব্যাটসম্যান এবং ওদের যে উইকেটটা থাকে। বাট এর আগে আমরা খেলেছি, ওখানে টেস্ট ম্যাচ খেলেছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে যে ওইখানে উইকেট সম্পর্কে কীরকম হবে। আমার কাছে মনে হয় যে উইকেট অনেক ভালো থাকবে এবং আশা করি যদি আমরা যে কমিটমেন্টে আছি, যেভাবে খেলছি, এভাবে যদি থাকি, রেজাল্ট না চিন্তা করে যদি পারফর্ম করার চেষ্টা করি, এন্ড অফ দ্য ডে রেজাল্ট কিন্তু তখন আসে। বিরাজ, আপনি যখন ক্রিকেটটা শুরু করেছিলেন, বিরোধী দলে যখন ছিলেন, সবাই ধরেই নিয়েছিল যে আপনি আসলে সাকিবের উত্তরসূরি হবেন। তো এই মুহূর্তে আপনি আসলে পারফর্মটাও করছেন, অনেকেই এটাও মনে করছেন যে আপনি এই মুহূর্তে দেশের সেরা অলরাউন্ডার। আপনার আসলে নিজের কোনো ইচ্ছা আছে কিনা যে সাকিবের মতো বিশ্ব সেরা অলরাউন্ডার করবেন? আপনি দেখেন যে একটা টিমে যদি দুইটা অলরাউন্ডার খেলে, এটা টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে। আর যেহেতু আমার ব্যাটিংটা ভালো হচ্ছে, প্রথম দিকে শুরুতে আমার ব্যাটিংটা টিম ওইরকম পায়নি, আমি বলার হিসাবেই খেলেছি, বাট এখন নিজে কন্ট্রিবিউট করছি, খুব ভালো লাগছে। আর অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কষ্ট করতে হবে, আর এটা আপনি 1-2 বছরে সম্ভব না, এটা লং টাইম ধরে ভালো খেলতে হবে। যদি আমি ইনশাল্লাহ যেভাবে চলছে এটা যদি লং টাইম ধরে রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ একদিন আশা করি যে অলরাউন্ডার হতে পারবো। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর পরে যে সাধারণ দর্শকদের মধ্যে যে প্রত্যাশাটা তৈরি হয়, ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার সাথে খেলতে যাচ্ছেন, সেটা কি এক্সপেকটেশনের সেই প্রেশারটা থাকবে কিনা? এক্সপেকটেশন তো সবার কাছেই থাকে সব সময়, এবং এক্সপেকটেশন কিন্তু দেখেন যে আমরা যখন ভালো খেলি, ম্যাচ জিতি, তখন কিন্তু এক্সপেকটেশন সবারই বাড়ে। আর 1-2 জনের না, সবারই বাড়ে। সো সবারই এক্সপেকটেশন থাকবে, বাট এক্সপেকটেশনের জায়গায় আমরা ভালো খেলাটা ইম্পর্টেন্ট। এবং আমরা যেভাবে প্রিপারেশন নিয়েছি এর আগে এবং আমরা যেভাবে নিচ্ছি, আমরা যদি পারফর্ম করতে পারি তাহলে আমাদের নিজেদেরও এক্সপেকটেশনটা ভালো থাকবে এবং রেজাল্টটাও আসবে। ওকে মিরাজ ভাই, রিসেন্টলি আমাদের টেলেন্ডাররা খুব ভালো ব্যাট করছে। লাস্ট সিরিজে যদি আমরা দেখি শরীফুল, তারপরে হাসান খুব ভালো কন্ট্রিবিউট করেছে। আসলে যখন টেলেন্ডাররা ভালো ব্যাটিং করে, তখন উপরের ব্যাটারদের জন্য এটা আত্মবিশ্বাস হিসেবে কাজ করে কিনা, বা কাজটা ইজি হয়ে যায়? হ্যাঁ, একটা টিমে যদি টেলেন্টাররা কন্ট্রিবিউট করতে পারে একটা ব্যাটসম্যানকে, তাহলে একটা টিমের একটা মূল স্ট্রেংথ। আপনি দেখেন যে আমরা যে পাকিস্তানে ম্যাচ জিতেছি, আমাদের টেলেন্ডার থেকে কিন্তু অনেক সাপোর্ট এসেছে। বিশেষ করে আমি লেট অর্ডার ব্যাটিং করি, আমার কাছ থেকে যেটা এসেছে, বা তারপর হাসান মাহমুদ যে ইনিংসটা খেলেছে, ওটা কিন্তু আমাদের জন্য একটা ইম্প্যাক্ট ইনিংস ছিল। কারণ লিটন দাস প্রায় 2 ঘন্টা ব্যাটিং করেছে, ওখানে কিন্তু প্রায়
70 রানের একটা পার্টনারশিপ হয়েছে, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা টিমের জন্য, জেতার জন্য। হ্যাঁ, আপনি যেটা বললেন চ্যালেঞ্জিং অবশ্যই থাকবে। ইন্ডিয়ার মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি, আমাদের বিগত পারফরমেন্স ওই রকম ভালো ছিল না, বাট আমরা এবার একটা কনফিডেন্ট নিয়ে যাচ্ছি। আশা করি যে ওদের যে কন্ডিশনটা আছে আমরা এনজয় করার চেষ্টা করব, আমরা ফাইট দেওয়ার চেষ্টা করব। যখন আমরা ফাইট দিতে পারবো ওদের সাথে, তখনই কিন্তু আমাদের ফরে রেজাল্ট আসার চান্স থাকবে। সো আমাদের প্ল্যানিংটাই এইটাই যে আমরা যেন ওদের সাথে ফাইট দিতে পারি। মুস্তাক আহমেদের সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আপনি এবং লিটন ভাই দুজনই মেন্টালি খুব ফ্রি ছিলেন এবং মেন্টালি খুব ভালো অবস্থায় ছিলেন পাকিস্তানে খেলার সময়, এবং পুরো টিমই নাকি মেন্টালি খুব ভালো অবস্থানে ছিল। তো আপনাদের এখন ইন্ডিয়া যাচ্ছেন, এই মুহূর্তে আপনাদের মেন্টালি অবস্থাটা কীরকম, এবং এই পাকিস্তানের এই জয়টা আপনাদের মেন্টালি আরও কি উপরে চেয়েছে? হ্যাঁ, অবশ্যই আমাদের এখন টিমের ভিতরে মেন্টালি সবারই অনেক হ্যাপি আছে এবং সবাই খুব ভালো একটা শেপে আছে। বিশেষ করে ব্যাটাররা, বলাররা তারা খুব ভালোভাবে খেলছে। আর যেটা বললেন যে মুস্তাক আহমেদ, তিনি আমাদের টিমের সাথে ছিলেন এবং আমি ফার্স্ট টাইম তার সাথে কাজ করেছি, আমার কাছে খুব ভালো লেগেছে মানুষ হিসাবে। এবং তিনি অনেক মোটিভেশন কথা বলেন এবং প্লেয়ারদের সবসময় সাপোর্ট করার চেষ্টা করেন। একটা প্লেয়ারকে আপনি দেখেন যে খারাপ সময়ে সবসময় পাশে থাকার চেষ্টা করেন। সো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে। মডার্ন ডে ক্রিকেটের জন্য কি মেন্টালি ফ্রি থাকাটা খুব জরুরি? হ্যাঁ, আপনি এই সিচুয়েশনে আপনার মেন্টালি ফ্রি না থাকলে কখনোই আপনি ভালো খেলতে পারবেন না। কারণ আপনি একটা দেখেন যে ক্রিকেট খেলাটা এমন একটা খেলা যে আপনার এখানে ফ্রি থাকাটা খুব ইম্পর্টেন্ট। সব চাপ নিয়ে আপনি একা খেলতে পারবেন না কখনো। সো এর জন্য হেল্প দরকার সবার, টিমের প্লেয়ার থেকে শুরু করে এবং কোচিং স্টাফ থেকে সবার হেল্পটা অনেক ইম্পর্টেন্ট। আসলে আপনারা প্রথম পাকিস্তান সিরিজ খেলতে গিয়েছিলেন, তো সেখানে কি আসলে জুলাই বিপ্লবের স্পিডটা আপনাদের কোনোভাবে প্রভাবিত করেছে কিনা? আমরা যতটুকু দেখেছি যে আসলে টেস্ট দলটা আগেও এই স্কোয়াড নিয়ে খেলেছে, কিন্তু পাকিস্তানে খেলার ক্ষেত্রে আপনাদের অ্যাপ্রোচটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আসলে এই বিপ্লবটা আপনাদেরকে কোনোভাবে প্রভাবিত করেছে? আপনি একটা জিনিস যেটা বলেন, যেটা আমরা যে সিচুয়েশনটা ঘটেছে এটা সবার জন্য একটা দুঃখজনক ছিল আমাদের দেশের জন্য, এবং আমি মনে করি যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা স্বাভাবিক হয়েছে। আর আমরা যে সিচুয়েশনে ছিলাম, আমরা প্র্যাকটিসও করেছি ওই রকম সিচুয়েশনে আমরা হয়তো এক সপ্তাহ প্র্যাকটিস করতে পারিনি দেশের মাটিতে। তারপরে আমরা যখন এরকম সিচুয়েশনে আমরা সিলেটে ছিলাম এবং চিটাগংয়ে ছিলাম, আমরা প্র্যাকটিস করেছি। আপনি যেটা বললেন যে আমাদের এখন তো সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়, সবাই আশা করি ভালো সময় আসবে। আপনি আপনার টুর্নামেন্ট সেরা প্রাইসটা একদম রিক্সা চালককে দিয়েছেন। অনেক আছে আপনার লাস্টও করছেন। মিরাজ আসলে ইন্ডিয়ার ট্যুরে মিরাজের জন্য কি করতেছে? দেখেন, আমি কোনো ট্যুরে যাওয়ার আগে বা স্পেসিফিকভাবে ওইভাবে প্ল্যান করতে পারি না, কারণ এইভাবে প্ল্যান করলে আমার জন্য অনেকই হয়ে যায়, প্রেশার হয়ে যায়। বাট পাকিস্তান সিরিজের আগেও আমি চিন্তা করিনি যে আমি ম্যান অফ দ্য সিরিজ হব। বাট আমার চেষ্টা ছিল যে আমি যেন টিমের জন্য খেলতে পারি, ভালো পারফর্ম করতে পারি। আর যেহেতু ইন্ডিয়া সিরিজ আছে, প্রত্যাশা সবারই থাকবে, আমার নিজেরও প্রত্যাশা থাকবে। বাট এই প্রত্যাশাটা যদি আমার নিজের ভিতরে সবসময় বেশি থাকে, তখন আমার জন্য একটু চাপ হয়ে যাবে। সো আমি চেষ্টা করছি যে স্বাভাবিক থাকার জন্য, আমি প্রসেসে থাকার জন্য চেষ্টা করছি যে আমাদের কিভাবে রান করতে হবে, কিভাবে উইকেট নিতে হবে, কিভাবে টিমমেটদেরকে হেল্প করতে হবে, এইভাবে নিয়ে চিন্তা করছি। লাস্ট কোশ্চেন প্লিজ। মিরাজ, আগে বিদেশের মাটিতে 20 উইকেট নেওয়া ছিল স্বপ্নের মতো অনেকটা, মনে হয় সেই জায়গাটা কিছুটা পরিবর্তন হয়েছে। এখন আপনাদের বোলিং ইউনিট যখন আলোচনা করেন বা বোলিং আক্রমণের যখন এইসব কথা বলেন, কী ধরনের আলোচনা হয় বা কীভাবে কোন মুভমেন্ট থাকে, চিন্তা কী? একটা জিনিস দেখেন যে আমাদের দেশে এর আগে হয়তো এরকম হতো যে পেজ অ্যাটাক ভালো থাকলে হয়তো স্পিন অ্যাটাক ছিল না, বা স্পিন অ্যাটাক ভালো থাকলে পেজ অ্যাটাক ছিল না। বাট এখন কিন্তু আমাদের টিমের ভিতরে আলহামদুলিল্লাহ ভালো পেস বলার আছে। আপনি দেখেন যে নাহিদ রানা প্রায় 150+ বল করেছে। একটা টিমের জন্য কিন্তু এটা কিন্তু অনেক একটা একটা বার্তা দেওয়া যে না, ওই টিমে 150-এর বলার আছে। তারপরে আপনি দেখেন হাসান মাহমুদ যেভাবে বল করেছে, ও তারপরে তাসকিন আহমেদ, শরীফুল, অবশ্যই পেস বলারদের ইউনিটটাকে ক্রেডিট দিতে হবে। ওইখানে ওই টাফ কন্ডিশনে যেভাবে বল করেছে, উইকেট নিয়েছে। এবং আপনার ব্যাটাররা যেটা বলেন যে ব্যাটসম্যানরা, এর আগে আমরা হয়তো বড় ইনিংস খেলতে পারছিলাম না। দেখেন যে আমাদের ওখানে কিন্তু অনেক বড় ইনিংস হয়েছে। আপনি দেখেন মুশফিক ভাই 190+ রান করেছে, লিটন দাস একটা করেছে 150 রানের কাছাকাছি, তারপরে আপনি সাদমান করেছে, আমি হয়তো কন্ট্রিবিউট করেছি। একটা টিমে যদি আপনি দেখেন যে
50-60 করে আউট হয়ে যায় ব্যাটসম্যান, তখন টিমের কিন্তু মোরালটা ডাউন হয়ে যায় বা খেলাটা ওইরকম যায় না। বাট এই যে 2টা টেস্ট খেলেছি আমি মনে করি সব দিক থেকেই পারফেক্ট ছিল।